অনেকে মার্কও খুঁজে রাখছিলাম যে এরাই আমাদেরকে মারছে, আমাদের ভাই বোনকে মারছে। আমাদের মা বোনেরা যারা অভিভাবক ছিলেন, বাসা চতুর্পাশে তো বিল্ডিং, বাসার উপর থেকে এরকম পানি দিচ্ছিল, ওটা আমার খুব ভালো লাগেছিল। বাংলাদেশের মানুষ নানি দাদি কাউরে চায় না, তারা চায় মা, আর মাকে মা হচ্ছে ইসলাম। বাংলাদেশের মানুষ এখন ইসলাম পেয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেল বছরের রক্তাক্ত জুলাই মাসটি 30 দিনের হলেও পরিচিতি লাভ করেছিল 31শে জুলাই। 17 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার যেই অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছিল তা কারোই অজানা নয়। সেই গণজোয়ারকে রুখে দিতে স্বৈর শাসক যেই নির্মম অত্যাচার এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের কারোই জানা নেই। শুভ দর্শক শ্রোতা, জুলাইয়ের সেই দিনগুলোর গল্প নিয়ে এবং সেই চেতনাকে জাতির সামনে আবারও ফুটিয়ে তুলতে মেধাবীদের আস্থার ঠিকানা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আজকে বিশেষ আয়োজন প্রতিরোধের কথা। সাথে আছি আমি এহসান সাজিদ। আজকে আমাদের এই আয়োজনে অতিথি আলোচক হিসাবে সাথে আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাতক্ষীরা জেলার বাইতুল মাল সম্পাদক এবং জুলাই আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক। শুভ দর্শক শ্রোতা, আমাদের আয়োজনটি যে যেখান থেকে আপনারা দেখছেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে সকলকেই জানেন আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। শুভ দর্শক শ্রোতা, কালক্ষেপণ না করে আমরা এখনই চলে যাচ্ছি আমাদের অতিথি আলোচকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন এবং বর্তমানে কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বর্তমানে স্টুডেন্ট, সাতক্ষীরা সরকারি কলেজ অনার্স ফাইনাল পরীক্ষা। জুলাই আন্দোলনে তিনি সাতক্ষীরা ছিলেন, সে সময় আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা কিভাবে শুরু হয় এবং আপনার প্রস্তুতি কেমন ছিল? জুলাই আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য ছিল এই, শুনলাম আন্দোলন হবে, আন্দোলনটা কিসের আন্দোলন? শেখ হাসিনাকে তাড়ানোর আন্দোলন। আমি চিন্তা করলাম এর থেকে ভালো কাজ হয়তো আর হতে পারে, সেই জায়গা থেকে মূলত আসা। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, যেমন 2009 সালে পিলখানা যে দেশ শত শত দেশ প্রেমিক বিডিআর হত্যাকাণ্ড, ওখান থেকে কিছু ব্যথা। তারপরে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যে ওলামা গ্রামে নির্মমভাবে হত্যা, ওখান থেকেও কিছু ব্যথা। তারপরে 2014 সালে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রতিপক্ষ দলীয়দের যে দমন পীড়ন নির্যাতন, ওখান থেকেও কিছু ব্যথা। তারপরে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যে শত শত মাদ্রাসার ছাত্রদের পাখির মতন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। তারপরে 2024 এসে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের যে শত শত ছাত্রের হত্যা, গুম, খুন, নাশকতা, নৈরাজ্য, এসব দেখার পরে মনে হয় না যে কেউ ঘরে বসে থাকে। আসলে এই জায়গা থেকে আমাদের আন্দোলনে আসা, আমার ব্যক্তিগতভাবে এই জায়গা থেকে আন্দোলনে আসা। সাতক্ষীরায় আপনারা আন্দোলন করেছেন এবং আপনি সমন্বয়কের একটা দায়িত্বও ছিলেন, তো সাতক্ষীরার আন্দোলন সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলতেন। সাতক্ষীরার আন্দোলন বলতে গেলে সাতক্ষীরার আন্দোলনটা শুরু হয় 17 তারিখ থেকে, 17 জুলাই থেকে, মানে অনেক পরে। যে তখন ওখানে সকল রাজনৈতিক দলের কম বেশি ছিল, মনে করেন ছাত্র দলের ছিল, ছাত্র শিবিরের ছিল, ছাত্র খেলাফতের ছিল, গণ অধিকারের ছিল, এছাড়া আরো অনেক অরাজনৈতিক সাধারণ ছাত্র ছিল। সাধারণ ছাত্রদের চেয়ে আম মানুষ আরো বেশি ছিল, সাধারণ জনগণ। এবং বেশ ভালো একটা আন্দোলন হয় এবং প্রশাসন আমাদের অনেক সাপোর্ট দিত। প্রশাসন আমি বলবো, তখন আমাদের পুলিশ সুপার ছিলেন মাননীয় মতিউর রহমান সাহেব, উনি আমাদের পক্ষই ছিলেন। উনি আমাদের কিছু সাথী ভাইরা যখন অ্যারেস্ট হয়, তখন উনি ওই যে ডিবি কার্যালয় ওখানে নিয়ে যায়, যখন জিজ্ঞাসাবাদ হয়, তখন মতিউর স্যার এভাবে বলতেছিলেন, দেখো আমার ছেলেটাও ঢাকা ভার্সিটিতে পড়ে, তোমাদের ব্যথা যেখানে ঠিক বুকের বাম পাশে, উনি এভাবে দেখাচ্ছিল যে ব্যথাটাও আমার ঠিক ওখানে। এই করে আন্দোলন হয়। ওনারা আমাদের প্রথম 29 জন মতন অ্যারেস্ট হয়, গ্রেফতার হয়। তারপরে আমাদের ওখানে কয়েকজন আইনজীবী ছিল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ছিল অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, উনি ছিল, আকবর সাহেব ছিল, শেখ শাহরিয়ার হাসিব সাহেব ছিল। ওনারা বিনামূল্যে, বিনা ফিতে আমাদের সকল ছাত্রদের জামিন করাইছিল। ওনারা একটা সাপোর্ট দিছিল। আর সাধারণ মানুষ, আমাদের অভিভাবক যারা ছিল, প্রত্যেকে আমাদের সাধুবাদ ধন্যবাদের সাথে আমাদেরকে মানে আরো
কি বলে সবাই অনুপ্রেরণা দিয়েছিল, আরো স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল। এই জায়গা থেকে আমাদের আরো বেশি আমরা অগ্রসর হয়েছিলাম আন্দোলনে, দেখে আরো ঝুঁকি মানে ধাবিত হয়েছিল। মানে সাতক্ষীরায় আন্দোলনটা সবচেয়ে বেশি বেগবান হয়েছিল কোনটা? ওটা হয়েছিল 4ই আগস্ট। 4ই আগস্ট সবচেয়ে বেশি আন্দোলন বেগবান হয়, এবং এত এত লোক যে সাতক্ষীরাতে আছে আমার জানা ছিল না। এবং 4ই আগস্টের দিন আমি একটা ভাষণে বলতে বলতে কথা বলে ফেলি যে ওপারে দিল্লির নরেন্দ্র মোদী, আর হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহু, আর বাংলাদেশের শেখ হাসিনা আপন 3 ভাই বোন। একথা বলার পরে আমি পুলিশের অনেক ভয়েও ছিলাম। আমি ওদিকে আমার অফিস ছিল, তারপরে আমি বাসায় গেলাম, আমার ভাইয়েরা জানালাম, আম্মুরা জানালাম, আমার দোলা ভাই ছিল কাজী সাহেব, ওনারা জানালাম। ওনারা মানে বাসায় মোটামুটি থাকতেই দেবে না, এমন একটা অবস্থা। আপু ফোন করে বলে তুই আমাদের বাসায়, দোলা ভাই বলে তোমার বাসায় যাওয়ার দরকার নেই, ভাই আমার উল্টো বেড়া দেয়, বলে তো যাওয়ার তো দরকারটা কি ছিল। এরকম একটা সিচুয়েশন ওই দিন আমাদের একটা ভয় আতঙ্ক ছিল সবার মাঝে। ভয় ছিল। তারপরে 5ই আগস্ট ওই দিনকে আল্লাহ পাকের ইচ্ছা সবকিছু, ওই দিনকে কারফিউ জারি করা হয়েছিল। ওই দিনকে কারফিউ জারি করা হয়েছিল, মানে সরকারি ছুটি ছিল। হ্যাঁ, 5 তারিখ 5ই আগস্ট ওই দিন কারফিউ ছিল, মানে তো সরকারি ছুটি, সবাই বাসায়, আমাদেরও ছুটি। কোন একজন নাম বলবো না, সে বলতেছে শেখ হাসিনার কে কি করে আমরা দেখবো, কিচ্ছু হবে না, তোরা সবাই কালকে অফিসে আসবে। আমাদের এমন এক স্যার পর্যায়ে এলো, তিনি কথা বললো। তারপরে আমি খুব খুশি ছিলাম ওই দিন যে আগামীকাল ছুটি পাচ্ছি, 4 তারিখে এটা। এবার 5ই আগস্ট এসলো, আম্মু কড়া বার্তা যে যাওয়া যাবে না, ভাইয়া বাসায় ছিল না, বাসার থেকে সম্পূর্ণ নিষেধ, যাওয়াই যাবে না। আমি বিবাহিত, আমার ওয়াইফ ছিল, সেও খুন শিকার, কিন্তু আমাদের জাতি দেবে না। তারপরে আমি চিন্তা করলাম যাওয়া তো অবশ্যই লাগবে। তখন আমি গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আমি একটা বাজারের ব্যাগ নিয়েছি, আমি যেখানে চাকরি করি সেখানে একটা প্রত্যয়ন নিয়েছি, আমার সরকারি কলেজের একটা প্রত্যয়ন নিয়েছি, ওখানে একটা প্রত্যয়ন নিয়ে আমি একটা ক্যাপ, কালো প্যান্ট, কালো শার্ট, একটা বাজারের ব্যাগ নিয়ে আমি নিয়েছিলাম, যেন পুলিশ যদি ধরে তাহলে অফিসের কাগজ দেখাবো যে আমি চাকরিজীবী, অথবা আর যখন ছাত্রলীগ পড়বে তখনও দেখাবো যে আমি বাজার করতে যাচ্ছি, ব্যাগটাও ছিল। আর যদি ছাত্ররা ছাত্রলীগ হইলে বলে মারে, তখন আমার কাছে কলেজের প্রত্যয়ন ছিল যে না আমি একজন স্টুডেন্ট, এভাবে আমার যাওয়া ছিল। এমনি অনেক জায়গায় তো আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগের সাথে সাধারণ ছাত্র জনতার একটা ব্যাপক সংঘর্ষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে। এরকম কোন মুখোমুখি সংঘর্ষে আপনারা জড়িয়েছেন কিনা? আমাদের সাথে এটা হয়েছিল, ছাত্রলীগ যুবলীগ ছাত্রদেরকে মারছিল, কিন্তু ওই দিনকে আমি স্পটে ছিলাম না। ওই দিনকে আমি মানে অফিসিয়াল কারণে ব্যস্ত ছিলাম, ওই দিনকে আমি ছিলাম না। এটা হয়েছিল আপনার প্রথম দিন 17 তারিখ, ওটা হয়েছিল প্রথম দিন, ওই দিনকে আমি ছিলাম। তবে আমি পরে যখনই দেখি তখনই আমি অনেকে মার্কও খুঁজে রাখছিলাম যে এরাই আমাদেরকে মারছে, আমাদের ভাই বোনকে মারছে। ফুটেজটা আমার কাছে এখনো আছে। যে আপনাদের মতো যারা আছেন তাদের ব্যাপক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে 5ই আগস্ট যে স্বৈরা শাসকের অবসান ঘটেছিল, সেই 5ই আগস্টের দিন আপনাদের মানে কি কর্মসূচি ছিল, বা ওই দিন আপনারা কখন এই সংবাদটা শুনতে পেরেছেন যে শেখ হাসিনা পলায়ন করেছে? আচ্ছা, তখন তো নেটওয়ার্কেরও অনেক সমস্যা ছিল, আমরা কোনোভাবেই কোনো কিছু যোগাযোগ করতে পারছিলাম না। পরে শোনা গেল বড়দের মাধ্যমে যে ঢাকা থেকে যারা বড়রা আছে ওনারা ডাক দিয়েছে মার্চ টু ঢাকা। আমরা এটা শোনার পরে আমরা সবাই ওই যে বললাম বাজারের ব্যাগ প্রত্যয়ন এগুলো নিয়ে আমরা যখন বেরোইছি তখন দেখি রাস্তায় জাতি দেবে না, টুল, চার দোকানে যেসব টুল থাকে ওগুলো প্রতিটা রাস্তায় এরকম ব্লকেট দেওয়া, কোনো রকম যাওয়া যাচ্ছে না। এবং প্রতিটা মোড়ে মোড়ে বিজিবি ছিল, পুলিশ ছিল, ছাত্রলীগ যুবলীগ হাতে লাঠি হাতে ছিল তারা। এবার আমরা একটু ঘুরে ফিরে আমরা কি বলে এসপি বাংলার পিছন দিয়ে একটা গলি ছিল, পথ ছিল, ওখান দিয়ে আমরা সামনে রাস্তার পাশে যেয়ে দাঁড়াই। পরে দেখি আমাদের কিছু সাথী ভাইরা যখন ওই বলে হাত উঁচু করে রাস্তায় গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো, আমরাও মানে ঝাঁপ দিতে দিতে দেখি রাস্তা ফুল, আর কোনো মানে কোথাও লোক নেই, সমস্ত লোক মেইন পয়েন্টে সাতক্ষীরায়। গণজোয়ার সৃষ্টি হয়েছিল ওই দিন। তারপর কয়েকবার আমরা নারকেলতলায় আসি, নারকেলতলা থেকে খুলনা রোড, মানে ওখানে বর্তমান নাম করা হয়েছে আসিফ চত্বর, আমাদের এক ভাই মারা গেছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে,
তারপরে ওখান থেকে নিউ মার্কেট, এরকম মার্চ করতে 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 যত করি তত লোক আসে, যত করতেছি তত মিছিল, এদিক থেকে মিছিল ওদিক থেকে মিছিল, মানে প্রতিটা পয়েন্ট থেকে মিছিল আসতেছিল ওই দিক থেকে। আর উপর দিয়ে দেখতেছিলাম যে আমাদের মা বোনেরা যারা অভিভাবক ছিলেন, চতুর্পাশে তো বিল্ডিং, বাসার উপর থেকে এরকম পানি দিচ্ছিল, ওটা আমার খুব ভালো লাগেছিল। এইভাবে পানি দিচ্ছিল, আর কিছু খাবার, বিস্কুট, কলা, টোস্ট চালাচালি করতেছিল। আমরা তখন ওখানেই ছিলাম। পরে দেখি জোহরের আজান হচ্ছে, তখন আমি ছিলাম, সোহেল মাদিন সাদি ছিল, নাজমুল ইসলাম রানী ছিল, মোল্লা ছিল, তারপরে বক্তিয়ার ভাই ছিল, তারপরে সাদ্দাম ভাই ছিল। আমরা পরামর্শ করলাম, আনিসুল কাদের ভাই ছিল, আমরা পরামর্শ করলাম যে মাজমা ভাঙা যাবে না, তাহলে কি করতে হবে, এখানে এলান দিয়ে এখানে আজান এখানেই নামাজ। আমরা তাৎক্ষণিক ভাবে এটা করলাম। তারপর এলানটা আমি করেছিলাম, করার পরে আমাদের এক ভাই আজান দিল। তারপরে আমরা মাইক, অনেক ওলামা ইকরামও ছিল আমাদের সাথে, ওলামা ইকরামকে এলানের মাধ্যমে ডাকা হলো, ওনারা নামাজ পড়ালেন। নামাজের পরে আমি দোয়া করেছিলাম। তা আমার কাছে 5ই আগস্ট আমার মনে হয় না আমার হায়াতের মধ্যে কখনো এমন একটা আগস্ট বা এমন একটা দিন আমি পাবো। এত সুন্দর একটা দিন ছিল, মানে সকালে অনেক বিভৎস ভয়ানক, আবার একটু পরেই পরিবর্তন। নামাজের পরে লোক দেখে আমরা যখন দোয়া করলাম, মনের লোক যে আজকে আমরা কিছু একটা করে খাবো, হয় মারবো না হয় মারবো। আমার তো এমনটা ভিতরে এমন একটা উত্তেজনা যে হয় বাঁচার মতন বাঁচবো, নাহলে আজকে আমরা শেষ, মারা যাবো, কিছু একটা করবো। তারপরে আমি যখন দোয়া করতেছিলাম, পুলিশ ভাইদের নিয়েও দোয়া করতেছিলাম, আল্লাহ পাক যেন এদেরকে হালাল খানা খাওয়ায়, এদের ভিতরটা যেন একটু নরম হয়, একটু মায়া হয়, একটু সহনীয় হয় আমাদের উপর। তারাও তো আমাদের ভাই। ওনাদেরকে নিয়েও দোয়া করেছিলাম। তারপরে আমাদের ওই আসিফ চত্বরের ভিতরে একটা বঙ্গবন্ধু মোরাল ছিল, একটা প্রতিচ্ছবি ছিল। এই মানে এক এক সময় এক একটা নিউজ পাচ্ছিলাম যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা চলে যাচ্ছে, এই যে কি বলে পদত্যাগপত্র স্বাক্ষর করতেছে, রাষ্ট্রপতি রিসিভ করতেছে, এক এক সময় এক এক নিউজ। আমরা কোন রকম কান দিচ্ছিলাম। গুজব। আমি তখন বলতেছি যে ভারত আমাদের নিকটবর্তী, শেখ হাসিনা যাবে, হেলিকপ্টার যাবে, দেখবো, তারপর বিশ্বাস করবো, এর আগে না। মানে অনেকে আমাদের যারা ছিল সহপাঠী, ওরাও বলতেছে যে না, গুজবে কান দেওয়া যাবে না। যেই শোনা যাচ্ছে শেখ হাসিনা পালাই গেছে, ওই বুড়ালটাই গরুর গোবর, লাঠি, জুতা, এমন কিছু ছিল না, ইট পাটকে নিক্ষেপ করতে পারিয়েছিল। পরে নাজমুল ইসলাম রানী বিশেষ করে ও মাইকে বারবার এলান দিচ্ছে, চিল্লাচ্ছে, ভাই ও করিস নে, ও করিস নে, ও করিস নে, যদি আসে। তারপরে 3টা 3:30 মেবি, তখন আমার বড় ভাই ছিল, ও আবার আওয়ামী লীগের কিছুটা মহব্বত করতো আওয়ামী লীগের, কিন্তু 13 সালের ঘটনার পর থেকে ওইভাবে করে না। আমার ভাইয়ারে আমি ওখানে দেখে, ভাই আমার নিষেধ করেছিল, আমি ভাইয়ারে দেখে আমিও কেন্দ্রে ফেলছিলাম। আমার ভাইয়া, আমি তখন ভ্যানের উপরে ছিলাম, আমাদের ওই মাইক সাউন্ড সিস্টেমটা ডিস্টার্ব দিচ্ছিল অনেক, মানে তার খুলে যাচ্ছে, গ্রামের অবস্থা বোঝেন তো, তার ছিঁড়ে যাচ্ছে, কানেকশন পাচ্ছে না। তখন ওই আমি মাইক হাতে ধরে কথা বলতেছি, কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছে, তখন আমি জিকির করতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমি জিকির করতে থাকি। তখন আমার ভাইয়া কোথা থেকে আসে, এসে আমার ভ্যান থেকে লাগায়, লাগানো জড়াই ধরে কপালে একটা চুমা দেয়, বলে কি কিছু খাইছিস সকালে? আমি কাঁপতেছি, তখন বলতেছি, তখন তো আতঙ্কে আমরা যে না ভাই কিছু খাই না, আমার গালে একটা বিস্কুট দিয়ে আমার কপালে একটা চুমা দিয়ে বললো, যা কিছু যখন ভালো হবে। ওই একটা আমার অনুপ্রেরণা সাংঘাতিক, আর ওই দিনটা এখনো মনে করে আমার বড় ভাইয়ের কথা। যদি এরকম হতো যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়, তখন আপনাদের কি পরিমাণ ঝুঁকির আশঙ্কা ছিল, কি মনে হয়? তখন সত্যি কথা বলতে আয়না গান, শেখ হাসিনা যদি না পালাই তো আয়না গান। এখনো দেখলাম থানায় যে পুলিশের কাঠের চেয়ার, ওখানে এখনো নৌকার লোগো মনোগ্রাম লাগানো আছে। তা ওরা তো করতো দিনে, রাতে নাটক করতো, দিনে আটক করতো। শেখ হাসিনা যে না পালাই তো তা মনে হয় না এইভাবে আপনার সাথে আমার দেখা হয়তো, জানতাম না, ভিন্ন কিছু হইতে পারতো আর কি, এভাবে আশা হতো বলে আমার মনে হয় না। সর্বশেষ যদি বলতে চাই, এই স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে এই আন্দোলনে সব ধরনের ভয় ভীতি উপেক্ষা করে নেমেছিলেন, সেই স্বপ্ন কতটুকু পূরণ হচ্ছে? না, সে স্বপ্ন পূরণ বলতে কিছুই তো হয়নি। আসলে দেখেন, অফিসের জায়গায় আছে, শুধু ছবি বদলাইছে। আগে যেখানে নানির ছবি থাকতো, এখন দেখতেছে সেখানে দাদির ছবি থাকে। আগে চারা দেওয়া লিখতো, আমি মনে করি 2 জায়গায়, এখন লাগে 3 জায়গায়।
অতিরিক্ত আরো একটা পক্ষ এসে গেছে। আর বিশেষ করে 5ই আগস্টের পরে যা দেখতেছি আর যা বুঝতেছি, বাংলাদেশের মানুষ নানি দাদি কাউরে চায় না, তারা চায় মা। আর মাকে মা হচ্ছে ইসলাম। বাংলাদেশের মানুষ এখন ইসলাম পেয়েছে। আমার মনে হয় সকল ইসলামিক দল মত নির্বিশেষে, আমি জানি অনেকের জিকিরের সমস্যা, অনেকের আকীদায় সমস্যা, অনেকের চলাফেরায় সমস্যা, অনেকের সুরতের সমস্যা। এটা আবশ্যক বিষয়। যদি আমরা আমাদের যত ইসলামিক দল আছে, জমিয়ত, হেফাজত, খেলাফত, চরমনাই, শিবির, এনসিপি, আমাদের যারা আছে এখন এনসিপি, সবাই যদি এক টেবিলে এক দস্তরখানায় খানা খায়, তা আমার মনে হয় স্বপ্নটা অনেকটা বাস্তবায়ন করা সম্ভব। তাই ছাড়াও রুটি রিপিট আমার কাছে মনে হয়। আমরা সেই প্রত্যাশা রাখি আমাদের স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়ন হোক। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এবং বিশেষ করে সেই সুদূর সাতক্ষীরা থেকে আমাদের ঢাকে এসে আমাদের আজকের আয়োজনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলাম জুলাই আন্দোলনের সাতক্ষীরার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক ভাইয়ের জুলাইয়ের স্মৃতি, তাদের অব্যক্ত কথা এবং অনুভূতি। জুলাই আমাদের সবার। জুলাই আমরা যেভাবে লালন করি, আমাদের পরবর্তী প্রজন্ম লালন করুক। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জুলাই নিয়ে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, শুনছেন, সকলকেই আবারও আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।